আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। ইতোমধ্যেই তোমাদের এসএসসি পরীক্ষা এবং তার ফলাফল দিয়ে দিয়েছে। তো আজকে আমরা আলোচনা করব হলি ক্রস কলেজের সাধারণ জ্ঞান নিয়ে। যারা আমরা হলি ক্রস কলেজে ভর্তির জন্য পরীক্ষা দিব, সেটা যে বিভাগেই হোক না কেন, বিজ্ঞান, মানবিক বা ব্যবসায়ী শিক্ষা, সব বিভাগেই কিন্তু সাধারণ জ্ঞান পরীক্ষা দিতে হচ্ছে। তাই আজকের এই ক্লাসে আমরা সাধারণ জ্ঞান নিয়ে কিছু আলোচনা করব, কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে দেখার চেষ্টা করব। আসলে সব প্রশ্ন তো কমন পড়ার কোনো উপায় নেই এক ক্লাসের মাধ্যমে, তবুও আমরা সর্বোচ্চ চেষ্টাটা করব। আর এটি বলে রাখা ভালো যে শুধুমাত্র হলি ক্রস কলেজের অ্যাডমিশনের ক্ষেত্রেই কিন্তু সাধারণ জ্ঞানটি দরকার হয়। নটরডেম বা সেন্ট জোসেফের নোটিসে সাধারণ জ্ঞানের কথা বলা নেই। তাই আজকের ক্লাসটি হবে হলি ক্রস কলেজে যারা ভর্তি পরীক্ষা দিব তাদের জন্য। তো চলো শুরু করা যাক। আমাদের সর্বপ্রথম যে প্রশ্ন সেটি হলো, বঙ্গ শব্দটি সর্বপ্রথম পাওয়া যায় কোন গ্রন্থে? বঙ্গ শব্দটি সর্বপ্রথম পাওয়া যায় ঐতরেয় আরণ্যক গ্রন্থে। এই গ্রন্থের লেখক ছিলেন ঋগ্বেদ। তাহলে ঐতরেয় আরণ্যক যে গ্রন্থটি, এই গ্রন্থের লেখক হলেন ঋগ্বেদ এবং এই গ্রন্থেই সর্বপ্রথম বঙ্গ শব্দটি পাওয়া যায়। এর পরের প্রশ্নে আমাদের মাথায় রাখতে হবে যে এই বঙ্গ শব্দটি সর্বপ্রথম দেশবাচক হিসেবে বাংলা হিসেবে যে ব্যবহার হয়, এটি কোন গ্রন্থে? এই গ্রন্থটি হচ্ছে আইনি আকবরী। আইনি আকবরী গ্রন্থের লেখক হচ্ছেন আবুল ফজল। সম্রাট আকবরের যে নবরত্ন ছিল তার একজন ছিলেন আবুল ফজল এবং তার লেখা বই আইনি আকবরী এই গ্রন্থেই কিন্তু সর্বপ্রথম বাংলা দেশবাচক অর্থে ব্যবহৃত হয়। এর পরবর্তী প্রশ্নে, প্রাচীন ভারতীয় উপমহাদেশের স্বর্ণযুগ বলা হয় কোন যুগকে? গুপ্ত যুগকে। গুপ্ত যুগে প্রাচীন বাংলায় বেশ উন্নতি সাধন হয়, এই কারণে প্রাচীন যুগে গুপ্ত যুগকে স্বর্ণযুগ বলা হয়। গুপ্ত যুগের সর্বশ্রেষ্ঠ শাসক যিনি, তাকে বলা হয় সমুদ্রগুপ্ত। ইনি ভারতের নেপোলিয়ন হিসেবেও কিন্তু খ্যাত। এই বিষয়টি আমরা মাথায় রাখার চেষ্টা করব। এর পরবর্তীতে প্রাচীন বাংলার প্রথম স্বাধীন রাজাকে? শশাঙ্ক। শশাঙ্কর বিষয়টি আসার সাথে আমাদের মাথায় রাখতে হবে মাৎসন্যায় যুগ নিয়ে। শশাঙ্কের মৃত্যু পরবর্তী সময়ে বাংলায় একটি অরাজকতার সৃষ্টি হয়। এই সময় আসলে মাৎসন্যায় শব্দের অর্থ হচ্ছে বড় মাছ কর্তৃক ছোট মাছকে গিলে ফেলা বা খেয়ে ফেলার যে বিষয়টি, সেটি মাৎসন্যায় বলতে সাধারণত বোঝায় যে শশাঙ্কের মৃত্যুর পরে বাংলায় যে অরাজকতা সৃষ্টি হয়, বিশৃঙ্খলা সৃষ্টি হয়, সেটাকেই মাৎসন্যায় বোঝানো হয়। মাৎসন্যায় যুগ ছিল সপ্তম থেকে অষ্টম খ্রিস্টাব্দ পর্যন্ত এবং এরপরে যে গোপাল আছেন, মানে পাল বংশের প্রতিষ্ঠাতা, কিন্তু তারা তখন ক্ষমতায় আসেনি, মাৎসন্যায় যুগের পরেই। এর পরবর্তীতে বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন বলা হয় কাকে? সম্রাট অশোককে। সম্রাট অশোক ছিলেন মৌর্য বংশের শাসক এবং শুধু শাসক নয়, তিনি মৌর্য বংশের সর্বশ্রেষ্ঠ শাসক। তার আমলে কলিঙ্গের যুদ্ধ হয় এবং কলিঙ্গের যুদ্ধে শতাধিক মানুষ প্রাণহানি হয় এবং অনেক মানুষ মারা যায় এবং দেখা যায় যে কলিঙ্গ প্রায় মানবহীন হয়ে যায়। তখন এই ক্ষেত্রে এই দুর্দশা দেখে বা এই মর্মাহত চিত্র দেখে সম্রাট অশোক চিন্তা করেন যে একটি শান্তিপূর্ণ ধর্ম গ্রহণ করতে হবে বা বিশ্বের শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে। তাই তিনি শুধু ভারতীয় উপমহাদেশ এবং ভারতের সর্ব এলাকায় বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নেন এবং এই কারণেই সম্রাট অশোককে বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন বলা হয়। তো এই ক্ষেত্রে আমরা মাথায় রাখবো সম্রাট অশোক কিন্তু একজন মৌর্য বংশের শাসক। এর পরবর্তীতে বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন কে? বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। সাল হিসাবে যদি আমাদের মনে রাখতে হয়, সেটি হবে 1204 খ্রিস্টাব্দ। এর পরের স্লাইডে আমরা দেখব সতীদাহ প্রথা বিলুপ্ত করেন কে? এই সতীদাহ প্রথা নিয়ে যদি আমরা বলি, প্রথমে বলে রাখা ভালো যে সতীদাহ প্রথাটি আসলে কি। সতীদাহ প্রথাটি হলো যে প্রাচীনকালে হিন্দু সমাজে যখন স্বামী মারা যেতেন, তখন সাথে সাথে তার স্ত্রীকেও চিতায় উঠিয়ে দেওয়া হতো বা স্ত্রীকেও মৃত্যুবরণ করতে হতো। এই প্রথাটি ছিল সতীদাহ প্রথা। আমরা আসলে এখন চিন্তা করে দেখতে পারি যে এটি আসলে একটি বর্বর এবং নির্মম প্রথা ছিল এবং এই প্রথাটি মানে রহিত করার জন্য বা সমাজ থেকে তুলে দেওয়ার জন্য যে রাজা রামমোহন রায়, তিনি সর্বপ্রকার চেষ্টা করেছেন, বিভিন্নভাবে তিনি এই প্রথাকে তুলে দেওয়ার চেষ্টা করেন এবং তার প্রচেষ্টার ফলস্বরূপ লর্ড উইলিয়াম বেন্টিং 1829 সালে একটি আইন পাশ করেন, সতীদাহ প্রথা বিলুপ্ত আইন, এবং এই আইনের মাধ্যমেই ভারতবর্ষ থেকে যে সতীদাহ প্রথা আছে এর বিলুপ্তি ঘটে। এর পরবর্তীতে ভাষা আন্দোলনের সময় প্রথম সংগঠন কি ছিল? তমুদ্দিন মজলিস। এটির সাথে একটি বিষয় মাথায় রাখতে হবে যে এটি একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছিল।
এবং এর প্রতিষ্ঠাতা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন তরুণ অধ্যাপক আবুল কাশেম। তাই ভাষা আন্দোলনের প্রথম সংগঠন বা ভাষা আন্দোলনের আঁতুড়ঘর, এই শব্দটিও আমরা মাথায় রাখবো, আসতে পারে যে ভাষা আন্দোলনের আঁতুড়ঘর বলা হয় কোন সংগঠনকে, সেটি হবে তমুদ্দিন মজলিস। এর পরবর্তীতে ভাষা আন্দোলনের প্রথম শহীদকে রফিক উদ্দিন, তিনি ভাষা আন্দোলনের প্রথম শহীদ। আর এর পাশাপাশি আমরা একটি তথ্য মাথায় রাখতে পারি যে ভাষা আন্দোলনের কোন শহীদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, আবুল বরকত, এবং তার ডাকনাম কিন্তু আবাই। আচ্ছা, এর পরবর্তীতে বাংলা থেকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হয় 1956 সালে। যে বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে 1952 সালে যে আমরা ভাষা আন্দোলন করি, তাৎক্ষণিকভাবেই কিন্তু বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে পাকিস্তান স্বীকৃতি দেয়নি। তার 4 বছর পরে অর্থাৎ 1956 সালে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। তো এই বিষয়টি আমরা মাথায় রাখবো। এর পরবর্তীতে ইউনেস্কো কত সালে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেয়? 1999 সালের 17 নভেম্বর। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশ্নের বিভিন্ন দিক আছে, যেমন কে স্বীকৃতি দেয় বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে, সেটি কিন্তু ইউনেস্কো। কত সালে? 1999 সালে। এই 1999 সালে স্বীকৃতি যেহেতু 17 নভেম্বর দেয়, তাই প্রথম দিবস হিসেবে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে যে স্বীকৃতি পালন, সে পালনটা শুরু হয় 2000 সাল থেকে। অর্থাৎ 1999 সালে স্বীকৃতি দেওয়ার পর 2000 সাল থেকে এই দিবসটি পালন শুরু হয়। এর পরবর্তীতে আমরা দেখব ভাষা আন্দোলন নিয়ে রচিত প্রথম নাটক হচ্ছে কবর, এবং এটি রচনা করেন ডক্টর মুনির চৌধুরী। ইনি যখন ভাষা আন্দোলনের সময় জেলখানায় অবস্থান করার সময় কিন্তু তিনি এই নাটকটি রচনা করেন। আচ্ছা, আমরা এর ফাঁকে একটু বলে রাখি যে হলিক্রস কলেজে যে সাধারণ জ্ঞান নিয়ে প্রশ্ন খুব বেশি কিন্তু হয় না, 2 থেকে 5 মার্কের প্রশ্ন হয়ে থাকে, তোমাদের বিভাগের উপর ডিপেন্ড করে। যেমন মানবিক এবং ব্যবসায় শিখে একটু বেশি সংখ্যক আসতে দেখা যায়, বিজ্ঞানে একটু কম। তাই আমরা ধরে নিয়ে যাব যে 2 থেকে 5 মার্ক। আর নাম্বার বন্টন যেহেতু কলেজে আমাদের আগে থেকে দেওয়া থাকে না, বা প্রশ্নের প্যাটার্ন কীরকম হবে, এমসিকিউ অথবা 1 নম্বরের প্রশ্ন বা 2 নম্বরের প্রশ্নও কিন্তু হতে পারে, এটা আসলে আগে থেকে জানার কোনো সুযোগ নেই। তাই আমরা আমাদের সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে যাব। আমরা আজকের ক্লাসে যতগুলো প্রশ্ন আলোচনা করব, সেগুলো আমরা একদম কোর টপিকটা আলোচনা করছি, বা ওই বিষয় থেকে আসা সবচেয়ে বেশি সংখ্যক প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করছি। কিন্তু পাশাপাশি আমরা বিভিন্ন যে আরও সাব টপিক আছে বা তার আশেপাশের যে মানে গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেগুলো নিজে থেকে দেখার চেষ্টা করব। যেমন আজকে আমরা শুধু আলোচনা করেছি যে ভাষা আন্দোলন নিয়ে রচিত প্রথম নাটক। তাহলে তোমার এখন কাজ কি হবে, যে ভাষা আন্দোলন নিয়ে জড়িত যতগুলো প্রথম সাহিত্যিক বিষয় আছে, সেটি হতে পারে উপন্যাস, সেটি হতে পারে কবিতা, বা সেটি হতে পারে পত্রিকা, এই সব বিষয় নিয়ে আমরা একটা ব্রড ধারণা নিয়ে যাব। তাহলে আমরা আশা করি ভালোভাবে অ্যান্সার করতে পারবো। আর ভর্তি পরীক্ষায় 1 মার্কের গুরুত্ব অনেক বেশি, তাই এখানে সাধারণ জ্ঞানে যে একটু কম মার্ক আছে তাই আমরা কম গুরুত্ব দিয়ে যাব, বিষয়টা কিন্তু এমন না। তাই আমরা চেষ্টা করব সব বিষয়ে সমান গুরুত্ব দিতে। যেহেতু এখন সময় কম, তাই আমরা যতটা পারি কৌশলে পড়ার চেষ্টা করব, এবং যতটা কম সময় দিয়ে আমরা বেশি সংখ্যক তথ্য আহরণ করতে পারি, সেই চেষ্টাটাই কিন্তু আমরা করব। তো চলো পরের স্লাইডে। গণ অভ্যুত্থান দিবস কবে? গণ অভ্যুত্থান দিবস 24শে জানুয়ারি। এর পাশাপাশি আমরা মাথায় রাখতে পারি যে শহীদ আসাদ দিবস, সেটি কিন্তু 20 জানুয়ারি। এই তথ্যটি খুব বেশি আসে না, তবুও আমরা মাথায় রাখতে পারি যে 20 জানুয়ারি আসাদ দিবস। আচ্ছা, এর পরবর্তীতে জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয় কবে? 2রা মার্চ 1971 সালে। জাতীয় পতাকা প্রথম উত্তোলন করেন কে? তৎকালীন ডাকসুর ভিপি আসম আব্দুর রব, 2রা মার্চ 1971। তাই এর সাথে আরেকটি প্রশ্ন আসতে পারে যে জাতীয় পতাকা উত্তোলন দিবস কবে? সেক্ষেত্রে উত্তর কি হচ্ছে? 2রা মার্চ। এরপরে স্বাধীনতা ইস্তেহার পাঠ করা হয় কত সালে? 3রা মার্চ 1971, এবং স্থান ঢাকার পল্টনে। আর স্বাধীনতা ইস্তেহার পাঠ কে করেন? শাহজাহান সিরাজ, নামটা হচ্ছে শাহজাহান সিরাজ। আমরা যে কোনো প্রশ্ন পড়ার সময় প্রশ্নের সাথে আনুষঙ্গিক বিষয়গুলো জানার চেষ্টা করব। এর পরবর্তীতে মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন? এম মনসুর আলী। এই ক্ষেত্রে মুজিবনগর সরকারের যে 4 নেতা হিসেবে খ্যাত, অর্থাৎ তাজউদ্দিন আহমেদ, তারপরে সৈয়দ নজরুল ইসলাম, তারপরে আমাদের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, এসব সব মানে শুধুমাত্র যে আমরা অর্থমন্ত্রীর কথা বলেছি, অর্থমন্ত্রী পড়ে যাব বিষয়টি তা নয়, আমরা মুজিবনগর সরকার সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করে যাব। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি আমরা আজকের ক্লাসে উল্লেখ করেছি।
এর পরবর্তীতে মুক্তিযুদ্ধের সময় সারা দেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়? 11টি সেক্টর। আমরা চেষ্টা করবো 11টি সেক্টরের কোন সেক্টরে কোন জেলা আছে সেগুলো একটু মনে রাখার। সব আসলে এই অল্প সময় মনে রাখা যদি কঠিন হয় তাহলে আমরা গুরুত্বপূর্ণ কিছু জেলা বেছে নেব। যেমন ঢাকা 2 নম্বর সেক্টরের অধীনে ছিল, চট্টগ্রাম 1 নম্বর সেক্টরের অধীনে ছিল, রাজশাহী 7 নম্বর সেক্টরের অধীনে ছিল। আমরা একটু কৌশলী হয়ে তথ্য দেখার চেষ্টা করব, তাহলেই কিন্তু হয়ে যাবে। এর পরবর্তীতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র হতে চরমপত্র কে পাঠ করতেন? M.R. আক্তার মুকুল। স্বাধীনতার সময়, আমাদের মুক্তিযুদ্ধের সময় যে স্বাধীনতার ঘোষণা হয়, এটি কিন্তু পাঠ হয় এই যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে। এটি অবস্থিত চট্টগ্রামের কালুরঘাটে। এই তথ্যটি আমরা মাথায় রাখবো। এইখানে মানে মুক্তিযোদ্ধাদের বিভিন্নভাবে উদ্বুদ্ধ করার জন্য, তাদের অনুপ্রেরণা দেওয়ার জন্য বিভিন্ন ধরনের অনুষ্ঠান, দেশাত্মবোধক গান, তারপর সংবাদ ইত্যাদি পাঠ করা হতো। এর মধ্যে একটি জনপ্রিয় অনুষ্ঠান ছিল চরমপত্র। এছাড়াও জল্লাদের দরবার সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠান পরিচালিত হতো। এই চরমপত্র পাঠ করতেন M.R. আক্তার মুকুল। এর পরবর্তীতে মুক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাব প্রাপ্ত 2 জন মহিলা মুক্তিযোদ্ধা ছিলেন ক্যাপ্টেন সেতারা বেগম এবং তারামন বিবি। এই ক্যাপ্টেন সেতারা বেগম কিন্তু একজন ডাক্তারও ছিলেন এবং তিনি 2 নম্বর সেক্টরের অধীনে যুদ্ধ করেছেন এবং সেটি পরবর্তী প্রশ্নে আমরা দেখতে পাবো যে ডক্টর সেতারা বেগম যুদ্ধ করেন কত নম্বর সেক্টরে? 2 নম্বর সেক্টরে। এক্ষেত্রে তারামন বিবির পাশাপাশি আরেকজন মুক্তিযোদ্ধা ছিলেন কাকন বিবি, যিনি মুক্তি বেটি নামে পরিচিত ছিলেন। ইনি খাসিয়া সম্প্রদায়ের ছিলেন এবং এই দুজন কিন্তু অনেক আগে খেতাব প্রাপ্ত হয় তুলনামূলকভাবে, কিন্তু কাকন বিবির খেতাব আসতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। তার নাম ছিল মুক্তি বেটি এবং তিনি খাসিয়া সম্প্রদায়ের ছিলেন। মুক্তিযুদ্ধে যে 3 জন নারীর কথা আমরা দেখতে পাই বা ভূমিকা তাদের একটু গৌরবোজ্জ্বল, তাদের তথ্য এইখানে দেওয়া আছে। এরপরে মুক্তিযুদ্ধে শহীদ প্রথম বিদেশি নাগরিক কে ছিলেন? তিনি ছিলেন ফাদার মারিও ফেরেনজি। ইনি কিন্তু বিদেশি নাগরিক হিসেবে মুক্তিযুদ্ধে প্রথম শহীদ হন এবং তার জীবনী নিয়ে কিন্তু একটি চলচ্চিত্রও আছে। এর পরবর্তীতে মুক্তিযুদ্ধের সর্বপ্রথম শত্রুমুক্ত জেলা হচ্ছে যশোর। আর যদি এর থেকে প্রশ্ন করা যেতে পারে যে তাহলে মুক্তিযুদ্ধের সর্বশেষ স্বাধীন মানে শত্রুমুক্ত জেলা কোনটি? এটি ঢাকা। ঢাকার মিরপুরে কিন্তু সবশেষে শত্রুমুক্ত হয়, পাকিস্তানি হানাদার বাহিনীরা সবশেষে এলাকা ছাড়ে, সেটা হচ্ছে ঢাকার মিরপুর। তাহলে সর্বশেষে শত্রুমুক্ত জেলা হচ্ছে ঢাকা এবং সর্বপ্রথম শত্রুমুক্ত জেলা হচ্ছে যশোর। এর পরবর্তীতে অদম্য 24 কোথায় অবস্থিত? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এই অদম্য 24 একটি স্থাপত্য বা ভাস্কর্য যেটাই বলি, এটি আমাদের 24-এর গণ অভ্যুত্থান নিয়ে তৈরিকৃত একটি ভাস্কর্য এবং এটা অবস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ভাস্কর্য নিয়ে যদি আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলি তাহলে আমাদের দেশের সর্বোচ্চ যে শহীদ মিনার, সেটি হচ্ছে 71 ফুট যে উচ্চতা, সেটা কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানে রয়েছে এবং এর যে স্থপতি তিনি কিন্তু রবিউল হুসাইন। এর পরবর্তীতে দেখি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় কততম সংশোধনী দ্বারা? 15 সংশোধনী দ্বারা। তত্ত্বাবধায়ক সরকার যে বাতিল করা হয় সেটা হচ্ছে 15 বা 15তম সংশোধনী দ্বারা। আমরা জানি যে আমাদের সংবিধান মোট 17 বার সংশোধন করা হয়, এর মধ্যে 15 যে সংশোধনী সেইটা দ্বারা কিন্তু তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়। এর পরবর্তীতে বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? মহেশখালী। বাংলাদেশে যে একমাত্র পাহাড়ি দ্বীপ একটা আছে সেটা মহেশখালী। আবার বাংলাদেশের দ্বীপ জেলা যদি আমরা বলি, যেহেতু এই টপিকটি চলে এসেছে, তাহলে বাংলাদেশের দ্বীপ জেলা হচ্ছে ভোলা। আমরা হলিক্রস কলেজে সাধারণ জ্ঞান পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে কিছু জিনিস মাথায় রাখবো, যে আমাদের বাংলাদেশ বিষয়াবলী বা আমাদের নিজ দেশ সম্পর্কে একটি ভালো রকমের তথ্য এবং জ্ঞান নিয়ে পরীক্ষায় যেতে হবে। আন্তর্জাতিক বিষয়ে যাওয়ার আগে আমাদের নিজ দেশ সম্পর্কে, বিভিন্ন জেলা সম্পর্কে এবং বিভিন্ন জেলার যে গুরুত্বপূর্ণ স্থাপনা বলি বা গুরুত্বপূর্ণ তথ্য ইতিহাস আছে ইত্যাদি আমাদের জেনে তারপরে পরীক্ষায় যাওয়াটা ভালো। এর পরবর্তীতে আসি গঙ্গা নদীর উৎপত্তি স্থল। হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে। এখানে শুধুমাত্র পদ্মা নদীর কথা বলা আছে, তাই কারণ পদ্মা নদী থেকে সাধারণত বেশি প্রশ্ন আসতে দেখা যায়। এর পাশাপাশি যমুনা, মেঘনা, কর্ণফুলী, মাতামুহুরী ইত্যাদি বিভিন্ন নদী আছে। এগুলো সম্পর্কে যদি আমরা পারি তথ্য নিয়ে যাব। উৎপত্তি স্থল বা অন্য কোনো নদীর সাথে মিলনস্থল ইত্যাদি একটু মাথায় রেখে তারপরে যাব।
এর পরবর্তীতে আসি বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি, সেটি হচ্ছে পদ্মা নদী। আর পদ্মা নদীর যে দৈর্ঘ্য সেটি হচ্ছে 341 কিলোমিটার। এখন আসি বাংলাদেশ ও ভারতের যে অভিন্ন নদী কয়টি, টোটাল 54টি। তাহলে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে অভিন্ন নদী মানে দুই দেশের মধ্যে আছে এরকম নদীর সংখ্যা হচ্ছে 54টি। এর পরবর্তী প্রশ্নে বাংলাদেশের বৃহত্তম বিল কোনটি, চলন বিল। এই চলন বিল কিন্তু পাবনা, সিরাজগঞ্জ, নাটোর এই 3 জেলা দিয়েই প্রবাহিত হয়েছে। এটি বাংলাদেশের বৃহত্তম বিল। আচ্ছা, এর পরবর্তীতে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের বর্তমান অধিনায়ক হচ্ছেন সাবিনা খাতুন। রিসেন্ট সময়ে আমাদের বাংলাদেশ নারী ফুটবল দল কিন্তু অনেক ভালো ফলাফল করেছে এবং তারা বিভিন্ন টুর্নামেন্ট জয় করেছে। তাই বাংলাদেশে ফুটবল দল নিয়ে আমরা যদি একটু জ্ঞান রাখতে পারি তাহলে আমাদের উপকার হতে পারে। আর আমরা এর আগের প্রশ্নেই দেখলাম যে বাংলাদেশের নারী ফুটবল দলের বর্তমান অধিনায়ক হচ্ছেন সাবিনা খাতুন। আচ্ছা, এর পরবর্তীতে দেখি 2025 সালে সংস্কৃতিতে স্বাধীনতা পুরস্কার লাভ করেন নভেরা আহমেদ। ইনি একজন স্থপতি এবং তার বিভিন্ন স্থাপত্য আমরা কিন্তু স্থাপত্য সম্পর্কে আমরা জানতে পারবো এবং ঢাকাতেও তার কিছু স্থাপত্য রয়েছে। আমরা একটা কাজ করতে পারি এখানে যে 2025 সালে শুধু সংস্কৃতিতে কিন্তু স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়নি, আরও 7টি বিষয়ে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়েছে এবং স্বাধীনতা পুরস্কারের পাশাপাশি 21 পদকও কিন্তু রয়েছে। তো আমরা রিসেন্ট ইভেন্টে যতগুলো পুরস্কার আছে কোন বিষয়ে কে পুরস্কার পেয়েছে এটি একটু মাথায় রাখার চেষ্টা করব। নোবেল পুরস্কার নিয়ে 2024 সালে লাস্ট এসেছে, এরপরে আসলে আসে নাই। তো নোবেলের মধ্যে আমরা একটু মনে রাখার চেষ্টা করব যে সাহিত্যে নোবেল পান হান কাং, দক্ষিণ কোরিয়ার তিনি নাগরিক, এবং এর পাশাপাশি শান্তিতে নিহান হিদাঙ্কায়ও জাপানের একটি সংস্থা যে নোবেল পায়। এই বিষয়গুলো আমরা একটু মাথায় রাখবো। এর পরবর্তীতে আসি বাংলাদেশের প্রথম নারী পাইলট কে, কানিজ ফাতেমা রোকসানা, এবং বাংলাদেশের প্রথম নারী নির্বাচন কমিশনার হলেন কবিতা খানম। আমরা বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের নারীদের যে অবদান বা কোন ক্ষেত্রে প্রথম কোন নারী অবদান রেখেছেন এই বিষয়গুলো একটু মাথায় রাখবো কলেজ ভর্তি পরীক্ষা দেওয়ার আগে। এর পরবর্তীতে বঙ্গভঙ্গ রদ। বঙ্গভঙ্গ রদ হয় 1911 সালে এবং বঙ্গভঙ্গ হয় 1905 সালে। এটি রদ ঘোষণা করেন রাজা পঞ্চম জর্জ। 1905 সালে লর্ড কার্জনের সময় তিনি প্রশাসনিক কারণ দেখিয়ে বাংলাকে দুই ভাগ করার চেষ্টা করেন। শুধুমাত্র প্রশাসনিক কারণ যে ছিল বিষয়টা এমন না, ইংরেজদের যে ভাগ করো শাসন করো বা ডিভাইড অ্যান্ড রুল যে পলিসিটা ছিল এটি কার্যকর করার জন্য বঙ্গভঙ্গ করা হয়। কিন্তু পরবর্তীতে বিভিন্ন আন্দোলনের মুখে রাজা পঞ্চম জর্জ বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হন এবং যেটি হয় 1911 সালে। এর পরবর্তীতে নারী চ্যাম্পিয়নশিপ 2024-এ কোন দলকে হারিয়ে বাংলাদেশ জয়ী হয়? নারী চ্যাম্পিয়নশিপ 2024-এ কিন্তু আমাদের বাংলাদেশ নারী ফুটবল দল চ্যাম্পিয়ন হয়। এক্ষেত্রে বাংলাদেশ নেপালকে ফাইনালে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে নেপাল। আচ্ছা, এর পরের প্রশ্নে আমরা দেখব বাংলাদেশের দীর্ঘতম নদী, বিশ্বের দীর্ঘতম নদী সেটি হচ্ছে নীল নদ। তাহলে বিশ্বের দীর্ঘতম নদী যে নীল নদ, মিশরকে কিন্তু বলা হয় নীল নদের দান, বা মিশরীয় যে সভ্যতাটা আছে এটি কিন্তু নীল নদের বদৌলতেই গড়ে ওঠে। তাহলে এটা আমরা সহজে মনে রাখতে পারবো যে বিশ্বের দীর্ঘতম নদী হচ্ছে নীল নদ। এরপরে আন্তর্জাতিক নদী বলা হয় কোন নদীকে? দানিউব নদী। বিশ্বের প্রায় 10টি দেশ দিয়ে এই নদীটি প্রবাহিত হয়, এই কারণে একে আন্তর্জাতিক নদী বলা হয়। এরপরে কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী সাহিত্যে নোবেল লাভ করেন? উইনস্টন চার্চিল। আচ্ছা, এই বিষয়টি নিয়ে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো উইনস্টন চার্চিল কিন্তু একজন রাজনীতিবিদ, এর পরেও কিন্তু তিনি সাহিত্যে নোবেল পান। এটি হচ্ছে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে ইতিহাস, দ্বিতীয় বিশ্বযুদ্ধের মানে তার কাছ থেকে দেখা কিছু নিরীক্ষণ তিনি তার বইয়ে তুলে ধরেন, দ্য হিস্ট্রি অফ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। এই বইটির জন্য তিনি 1953 সালে সাহিত্যে নোবেল পান। তাই প্রশ্ন হতে পারে যে রাজনীতিবিদ হওয়া সত্ত্বেও কে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন, বা কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী সাহিত্যের নোবেল পুরস্কার লাভ করেন? উত্তর কিন্তু হচ্ছে উইনস্টন চার্চিল, তার দ্য হিস্ট্রি অফ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের জন্য। এরপরে প্রথম বাংলাদেশে পুলিৎজার বিজয়ীকে, এনার নামটা মনে রাখা একটু সহজ, পনির হোসেন। ইনি হচ্ছেন বাংলাদেশ থেকে পুলিৎজার পুরস্কার জয়ী প্রথম। পুলিৎজার পুরস্কারটা দেওয়া হয় সাংবাদিকতার জন্য, এটা আমরা মাথায় রাখবো। পুলিৎজার পুরস্কার সাংবাদিকতার জন্য দেওয়া হয়, অর্থাৎ সাংবাদিকতার জন্য যে পুলিৎজার পুরস্কার আছে এটি বাংলাদেশ থেকে প্রথম কে লাভ করেন? পনির হোসেন। এরপরে ব্রাজিলের মুদ্রার নাম কি? ব্রাজিলিয়ান রিয়াল। আচ্ছা, এই প্রশ্ন নিয়ে আমাদের একটু মাথায় রাখতে হবে যে পৃথিবীতে দেশ কিন্তু অনেক, একটা দুইটা না। তাই আসলে কলেজ ভর্তি পরীক্ষায় কোন দেশের মুদ্রা বা কোন দেশের রাজধানী দিবে এটা আসলে কেউ বলতে পারবে না। আমার মানে
সাজেশন হবে যে তোমরা যতটা সম্ভব ভৌগোলিকভাবে হোক বা রাজনৈতিকভাবে হোক যে দেশগুলো একটু বেশি ইম্পর্টেন্ট বা নোটিসেবল সেই দেশগুলোর মানে রাজধানী এবং মুদ্রা দুইটি আমরা দেখে যাওয়ার চেষ্টা করব, তাহলে পরীক্ষায় কমন আসতে পারে। যেমন আমার বেলায় পরীক্ষা দেওয়ার সময় কিন্তু এসেছিল যে আর্জেন্টিনার মুদ্রার নাম কি এবং আরেকটি দেশ সম্ভবত মেক্সিকো বা পর্তুগাল সামথিং, এই দেশের মুদ্রার নাম কি। তাই আমার সাজেশন বলি বা উপদেশ যেটাই বলি হবে যে তোমরা পারলে, যেহেতু এখনো সময় আছে পরীক্ষায়, 8 তারিখে তোমাদের পরীক্ষা, 8 এবং 9 তারিখে, এর আগে যতগুলো দেশ তোমরা পারো তার দেশের রাজধানী এবং মুদ্রার নাম এগুলো একটু দেখে যাবা, পরীক্ষায় কিন্তু আসতে পারে। এরপরে ইউনেস্কো কর্তৃক দুটি বিশেষায়িত তালিকায় স্থান পাওয়া বাংলাদেশের কয়েকটি স্থান রয়েছে। অর্থাৎ ইউনেস্কো কর্তৃক, ইউনেস্কো যে বিভিন্ন দেশের হেরিটেজ, ঐতিহ্য, কালচার ইত্যাদি নিয়ে আলোচনা করে এবং যে বিষয়গুলো আসলে খুব গুরুত্বপূর্ণ ভৌগোলিকভাবে বা ঐতিহ্য হিসেব করে, সেরকম কিছু স্থানকে কিন্তু তারা স্বীকৃতি দেয়। বাংলাদেশের এরকম স্বীকৃতি প্রাপ্ত স্থান দুইটি, একটি হচ্ছে সম্পুর মহাবিহার বা পাহাড়পুর যেটি অবস্থিত নওগাঁতে, এবং আরেকটি হচ্ছে সুন্দরবন। এই দুইটি স্থান ইউনেস্কো কর্তৃক স্বীকৃত। তাহলে স্থান দুটো আমরা পাশে লিখে রাখি, সুন্দরবন এবং পাহাড়পুর, যার অপর নাম সম্পুর মহাবিহার। জাতিসংঘ দিবস কবে পালিত হয়? 24শে অক্টোবর। জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় 24শে অক্টোবর, তাই জাতিসংঘ দিবস সেটি কিন্তু 24শে অক্টোবর। এরপরে আসি, দ্য গড অফ স্মল থিংস বইটি কার লেখা? অরুন্ধতী রয়। আচ্ছা, ক্লাসে আমাদের প্রশ্নের পাশাপাশি তোমাদের একটু মোটিভেশন বলি বা তোমাদের স্বপ্নের কলেজ সম্পর্কে পরিচিতি বলি। তোমরা কলেজে যাওয়ার পরে সিস্টার শিখা বা আমাদের যারা শিক্ষকরা রয়েছেন তারা তোমাদের শুধু বই পড়াবেন না, বিভিন্ন বিষয় সম্পর্কে তোমাদের যে দৃষ্টিভঙ্গি সেটি উদার করার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আমাদের এই বইটি দি গড অফ স্মল থিংস, এই বইয়ে একটি লাইন আছে, নেভার সেটেল ফর লেস। তোমরা যারা হোলি ক্রস কলেজকে বেছে নিতে চাচ্ছ বা তোমাদের স্বপ্নের কলেজ, তারা কিন্তু কলেজ জীবনে ওঠার পরে লাইনটি বারবার শুনবে। অর্থাৎ তোমাদের যা প্রাপ্য তার থেকে কমে কিন্তু কখনোই সেটেল করা যাবে না। যাই হোক, আমরা এবার একটু পড়ায় ফেরত আসি। লেডি উইথ দি ল্যাম্প বলা হয় ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে। এটা আমরা মাথায় রাখবো, লেডি উইথ দ্য ল্যাম্প ফ্লোরেন্স নাইটিঙ্গেল। এবং আয়রন লেডি বলা হয় মার্গারেট থেচারকে। মার্গারেট থেচার ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন, তাকে আয়রন লেডি বলা হয়। এর পরবর্তীতে আসি, প্রথম কোন দেশে নারীরা ভোটাধিকার লাভ করেন? নিউজিল্যান্ড। তাহলে কোন দেশের নারীরা সর্বপ্রথম ভোট দিতে পারেন? নিউজিল্যান্ড। এরপরে শান্তিতে নোবেল বিজয়ী প্রথম নারীকে? বার্থা ভন সুডনার। তিনি কিন্তু শান্তিতে প্রথম নোবেল লাভ করেন একজন নারী হিসেবে। তবে সর্বপ্রথম নারী হিসেবে নোবেল লাভ করেন ম্যারি কুরি, এবং তিনি কিন্তু একাধারে দুইটি বিষয়, পদার্থ এবং রসায়ন, দুই বিষয়ে কিন্তু তিনি নোবেল লাভ করেন এবং তিনি প্রথম নারী ছিলেন যিনি নোবেল পান। এরপরে গ্র্যান্ড স্লাম শব্দটি কোন খেলার সাথে জড়িত? টেনিস। আমরা শুধুমাত্র টেনিস নয়, প্রতিটি খেলার কিছু নিজস্ব শব্দ আছে বা এই শব্দটা শুনলে আসলে আমরা বুঝতে পারি যে কোন খেলা সম্পর্কে বলা হচ্ছে। যেমন ওভার বা রান, এসব বললে আমরা ক্রিকেট, গোল শুনলে আমরা ফুটবল ইত্যাদির কথা মনে রাখি। তো কিছু ইউনিক ওয়ার্ড আছে যেগুলো নিজস্ব খেলাকে মানে প্রতিনিধিত্ব করে, আমরা চাইলে এটা একটু দেখে রাখবো। এবং তার পাশাপাশি কোন দেশের জাতীয় খেলা কি, হাতে গোনা কয়েকটি দেশের জাতীয় খেলাও আমরা চাইলে মাথায় রাখতে পারি। কেননা পরীক্ষায় কি দিবে এটা আসলে কেউ তোমাকে বলতে পারবে না, তাই আমাদের চেষ্টা থাকবে তোমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে যাবে। এরপরে আসি, রেড ক্রসের সদর দপ্তর কোথায়? জেনেভাতে। আচ্ছা, রেড ক্রসই একমাত্র সংগঠন বা সংস্থা যেটি আসলে 3বার নোবেল পায় শান্তিতে। হেনরি ডুনান্ট এটি প্রতিষ্ঠা করেন। এটি একটি আন্তর্জাতিক সংস্থা হিসেবে সর্বোচ্চ 3বার শান্তিতে নোবেল পায়। এই তথ্যটি আমরা মাথায় রাখতে পারি। এরপরে আসি, বিশ্বের প্রথম নারী প্রেসিডেন্টকে? ইজাবেলা পেরন। তিনি আর্জেন্টিনার প্রেসিডেন্ট ছিলেন। তাহলে প্রথম নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইজাবেলা পেরন। এইবার একটা ইউনিক এবং মজার প্রশ্ন আছে যে জ্যোৎস্না ও জননীর গল্প কি ধরনের রচনা? এটি যারা আমরা হুমায়ুন আহমেদের লেখা পছন্দ করি তারা কিন্তু খুব সহজেই উত্তর করতে পারবে যে এটা একটি হুমায়ুন আহমেদের উপন্যাস। আচ্ছা, হোলি ক্রস কলেজে সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তরের মধ্যে তোমাদের সাহিত্য থেকেও কিন্তু সবচেয়ে বেশি সংখ্যক প্রশ্ন দেওয়া থাকে। আমরা প্রায় প্রতি বছরই দেখতে পাই যে
সাহিত্য থেকে প্রশ্ন করা হয়েছে। এখন সাহিত্য থেকে এটি প্রশ্ন হতে পারে যে একটি গল্পের নাম দিবে, দিয়ে বলবে যে লেখককে বা এটি কোন ধরনের রচনা। এটা আসলে কমন পড়ার খুব বেশি সম্ভাবনা নাই। যেমন আমাদের বেলায় প্রশ্ন ছিল যে জ্যোৎস্না ও জননীর গল্প কার লেখা ছিল। যারা আসলে আমরা হুমায়ুন আহমেদের ফ্যান বলি বা তার গল্প পড়ি, তারা কিন্তু খুব সহজে উত্তর করতে পারবো। কিন্তু যারা আসলে পড়ি না বা আমরা সাহিত্যের সাথে খুব বেশি পরিচিত না বা গল্পের বই পড়ি না, তাদের জন্য একটু মুশকিল হয়। সেক্ষেত্রে আমরা একটা কৌশল অবলম্বন করতে পারি যে আমরা আমাদের এতদিন পড়ার বইয়ে যেসব লেখক আছে ওনাদের সবার লেখা সম্পর্কে একটু পড়ে যাব, যে কোনটা কোন গল্প, কোনটা তাদের রিনাউন্ড গল্প বা কোন সাহিত্যকর্মের পর থেকে আসলে তারা তাদের যে ফেম লাভ করেছে, এই বিষয়গুলো একটু মাথায় রাখার চেষ্টা করব। পাশাপাশি আনুষঙ্গিক কিছু লেখক আছে, যেমন কিছু কিছু লেখকের সব লেখা কিন্তু আমরা পড়ি না, বা একজন লেখকের সব লেখা কিন্তু আমাদেরকে সেভাবে আকর্ষণ করে না, বা সেভাবে যে তার ফেম, এটা কিন্তু হয় না। তাহলে সবচেয়ে বেশি ফেমাস কোনটা তার লেখা, বা সমসাময়িক কালে কিছু লেখক আছেন তাদের সবচেয়ে প্রমিনেন্ট লেখা কোনটি, এগুলো আমরা একটু মাথায় রাখার চেষ্টা করব। এর ফলে একটি প্রশ্ন কিন্তু কমন আসলেও আসতে পারে। তার কারণ দেখা যায় যে এই সাহিত্য থেকে বা লেখক বা গল্পের ধরন থেকে প্রতি বছরই কিন্তু একটি প্রশ্ন দেয়। এরপরে লালমাই পাহাড়ের আয়তন 34 কিলোমিটার। কুমিল্লার যে লালমাই, এটি হচ্ছে 34 কিলোমিটার বর্গ কিলোমিটার এটার আয়তন। আচ্ছা, এই প্রশ্ন থেকে একটা জিনিস আমাদের ক্লিয়ার করা দরকার যে আসলে এই সাধারণ জ্ঞানের বিষয়টা কেন দেওয়া হয় হলি ক্রস কলেজে, বা আসলো কোথা থেকে। আচ্ছা, আমরা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, তাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই বা বিজেএস যেটা আমরা বলি, সেই বইটা কিন্তু আমরা একটু কম গুরুত্ব দিয়ে আসি। কিন্তু ভর্তি পরীক্ষায় সাধারণ জ্ঞানে ভালো করার জন্য বা সবচেয়ে বেশি সংখ্যক কমন পড়ার জন্য কিন্তু ওই বইটির উপর আমাদের ভালো দক্ষতা রাখতে হবে। তাই আমরা যারা 19 এই বইটিকে একটু কম গুরুত্ব দিয়েছি, এই কয়েকদিনে আমরা এই গল্পটা পড়ার চেষ্টা করব। আর যারা আমরা মানবিকে আছি, তাদের তো গ্রুপ সাবজেক্টই আছে, ভূগোল, ইতিহাস, পৌরনীতি, এই বিষয়গুলো আমাদের পড়ে নিতে হবে। যারা বিভাগ পরিবর্তন করব, অর্থাৎ বিজ্ঞান বা ব্যবসায় শিক্ষা থেকে আমরা মানবিকে বিভাগ পরিবর্তন করছি, তাদের সাধারণ জ্ঞানে ভালো করার একটি উপায় হলো যে মানবিকের বই আছে, সেই বইগুলো আমরা শেষ সময় একটু চোখ বুলিয়ে নিব। এখন চাইলে তো আমরা 4টি বই আসলে শেষ করার মতো সময় নেই, তবুও আমি বলবো যে বইটির পিডিএফ কালেক্ট করা, বা বড় কেউ ভাই আপু থাকলে তাদের থেকে বই কালেক্ট করে যে একবার চোখ বুলিয়ে নেওয়া, গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আছে সেগুলো একটু আমরা দেখে যাব। তাহলে দেখা যাবে যে পরীক্ষায় আমরা অনেকভাবে উপকারিত হচ্ছি। কেননা যারা বিজ্ঞান বিভাগ থেকে মানবিকে যাবে, তাদের কিন্তু মানবিকেই পরীক্ষা দিতে হচ্ছে। চলো এবার পড়ায় ফেরত আসি। বাংলাদেশের সর্বপ্রথম বাজেট উত্থাপন করেন কে? তাজউদ্দিন আহমেদ। তাজউদ্দিন আহমেদের আরেকটি গুরুত্বপূর্ণ বা প্রমিনেন্ট পরিচয় হচ্ছে তিনি প্রবাসী সরকার বা মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন। এই বিষয়টি আমরা মাথায় রাখবো। এরপরে আসি, 6 দফা দাবি উত্থাপিত হয় কিসের ভিত্তিতে? লাহোর প্রস্তাবের ভিত্তিতে। লাহোর প্রস্তাব উত্থাপিত হয় 1940 সালে শেরে বাংলা একে ফজলুল হকের কাছে। এই 6 দফার বিষয় থেকে আমরা 6 দফার যে বিষয়গুলো আছে সবগুলো মুখস্থ করার দরকার নেই, বাট আমরা যে সারমর্মটা, যেমন 3টা বিষয় নিয়ে 6 দফার 3টি দফা কিন্তু অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা করেছে, বা প্রথম দফা কোনটি, বা আঞ্চলিক মিলিশিয়া গঠন করা হয়েছে কোন দফায়, আমরা 6 দফার 6টা দফা একটু মাথায় রাখবো, যাতে এই বিষয় নিয়ে কোনো প্রশ্ন আসলে আমরা উত্তর দিতে পারি। আর 6 দফাকে বলা হয় বাঙালির বাঁচার দাবি। এই বিষয়টাও আমরা একটু মাথায় রাখবো। এর পরবর্তী প্রশ্ন আমাদের রিসেন্ট ইভেন্ট থেকে, যে অন্তর্বর্তীকালীন সরকারের নারী উপদেষ্টা কয়জন? 4 জন। এতগুলো প্রশ্ন সলভ করার পর আমরা একটি বিষয় দেখতেই পাচ্ছি যে নারী বিষয়ক প্রশ্ন কিন্তু আমাদের একটু বেশি। তাই বিভিন্ন সেক্টরে নারীদের যে অবদান, সেটা রিসেন্ট টাইমে হোক বা প্রথম কোন নারী কোন অবদান রাখে, এই বিষয়টির উপর কিন্তু আমি একটু জোর দিচ্ছি। এরপরে আসি, সংবিধান প্রণয়ন কমিটিতে সদস্য কতজন ছিল? 34 জন। বাংলাদেশের সংবিধান কিন্তু খুব দ্রুততম সময়ের মধ্যেই গঠন করা হয়েছিল, তাই সংবিধান সম্পর্কে বিভিন্ন তথ্য আমরা একটু মাথায় রাখবো। যেমন 17 বার সংশোধন করা হয়, সংবিধানের কয়টি ভাগ আছে, কয়টি প্রস্তাবনা আছে, এবং এই সংবিধান কমিটির প্রধান কিন্তু ছিলেন ডক্টর কামাল হোসেন, এবং এই সংবিধান কমিটিতে কিন্তু কেবলমাত্র একজন নারী সদস্য ছিলেন, তিনি ছিলেন রাজিয়া বানু। আচ্ছা, এরপরে আসি, পাহাড়পুর কোথায় অবস্থিত? নওগাঁ জেলায়। পাহাড়পুর নিয়ে এর আগে একটি প্রশ্নতে আমাদের আলোচনা হয়েছে, তোমাদের যদি মনে আছে কিনা মনে করায় দিই, যে ইউনেস্কো কর্তৃক যে স্বীকৃত জায়গা আছে বাংলাদেশে 2টি, একটি সুন্দরবন এবং একটি পাহাড়পুর। এই পাহাড়পুর অবস্থিত
আমাদের নওগাঁ জেলা, এবং পাহাড়পুর প্রতিষ্ঠা করেন কে? পাল রাজা ধর্মপাল। এর পরের প্রশ্ন দেখো, সেপ্টেম্বর অন যশোর রোড, এটি কার লেখা? এটি হচ্ছে এলেন গিন্সবার্গ। মুক্তিযুদ্ধকালীন সময়ের একটি প্রমিনেন্ট কবিতা হচ্ছে সেপ্টেম্বর অন যশোর রোড। এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন আসতে দেখা যায়, তাই এই কবিতার রচয়িতা হলেন এলেন গিন্সবার্গ। এরপরে দেখো, এটি নিয়ে আমরা পূর্বেও আলোচনা করেছি যে মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টরের অধীনে ছিল 2 নম্বর সেক্টরে। তাহলে ঢাকা ছিল 2 নম্বর সেক্টরে। এই যে দেখো, নদী নিয়ে আরেকটি প্রশ্ন, পদ্মা ও মেঘনা নদী মিলিত হয় কোথায়? চাঁদপুরে। তাহলে পদ্মা এবং নদী বাংলাদেশের বৃহত্তম 2টি নদীর মধ্যে আছে, এই 2টি মিলিত হয় চাঁদপুরে। আমরা নদী নিয়ে একটু ভালো ধারণা রাখবো যে সবচেয়ে বৃহত্তম নদী কোনটি, বা কোন নদীতে চর বেশি পড়ে, কোন নদীর উৎপত্তি কোথায়, এবং শাখা নদী এবং উপনদীর তফাৎ ইত্যাদি বিষয় নিয়ে। কেননা হলিক্রস কলেজে কিন্তু বাংলাদেশ বিষয়াবলী, তোমার নিজের দেশ সম্পর্কে তোমার ধারণা কতটুকু, এটি কিন্তু যাচাই করা হয়। এরপরে আসি, বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবিকে? সুফিয়া কামাল। তাহলে বাংলাদেশের যে শ্রেষ্ঠ মহিলা কবি, বাংলাদেশের কবিদের মহিলা কবি যারা আছেন তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে সুফিয়া কামাল। আচ্ছা, এরপরের প্রশ্ন, বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? তাজিনডং। বাংলাদেশের সর্বোচ্চ যে পর্বতশৃঙ্গ তাজিনডং, এটি কিন্তু স্থানীয় ভাষায় বিজয় নামে পরিচিত, এবং এটির যে উচ্চতা সেটা হচ্ছে 1231 মিটার। এর পরের প্রশ্নে আসি, আদিনাথ মন্দির কোথায় অবস্থিত? মহেশখালী। একটু মনে করে দেখি, এর আগেও কিন্তু আমরা মহেশখালী নিয়ে একটি প্রশ্ন ছিল, সেটি হচ্ছে বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? মহেশখালী। আমরা বারবার দেখব যে একটি ইস্যু থেকে কিন্তু বিভিন্নভাবে প্রশ্ন হতে পারে, একটি টপিক থেকেই। তাই আমরা যখন একটি টপিক পড়বো, খুব ভালোভাবে বিষয়গুলো পড়ে যাব, যাতে ওই বিষয় রিলেটেড, ওই টপিক রিলেটেড সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারি। বিগত ক্লাসে আমরা আলোচনা করেছি হলিক্রসের নোটিশ নিয়ে। একটা কথা এখন বলে যাই যে হলিক্রস কলেজে কিন্তু ভাইবাটা হয় না। রিসেন্ট ইভেন্টে বিগত 2 বছর ভাইবা হয়েছিল, কিন্তু এবছর কিন্তু হলিক্রস কলেজে ভাইবা থাকছে না। তাই তোমার রিটেন পরীক্ষায়, অর্থাৎ 8 এবং 9 তারিখের পরীক্ষায় যে ভালো করবে সেই কিন্তু চূড়ান্তভাবে সিলেক্টেড হচ্ছে। আচ্ছা, এবার নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন কে? সমুদ্রগুপ্ত। গুপ্ত যুগের প্রশ্ন নিয়ে, যে প্রাচীন বাংলায় বা ভারতীয় উপমহাদেশের স্বর্ণযুগ বলা হয় কোন যুগকে? সেটি হচ্ছে গুপ্ত যুগকে। এবং এই গুপ্ত যুগের সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন সমুদ্রগুপ্ত। নেপোলিয়ন যেমন শিক্ষা নিয়ে বিভিন্ন কাজ করেছেন বা শিক্ষার প্রতি তার অনুরাগ ছিল, সমুদ্রগুপ্ত কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয়, পৃথিবীর সর্বপ্রাচীন বিশ্ববিদ্যালয় কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয়, তিনি এটি প্রতিষ্ঠা করেন। তাই তাকে ভারতের নেপোলিয়ন বলা হয়। এরপরে দেখো, সেন্ট মার্টিন দ্বীপের স্থানীয় নাম কি? নারকেল জিঞ্জিরা। কেবলমাত্র সেন্ট মার্টিন দ্বীপ নয়, বাংলাদেশে কক্সবাজার বলি বা বিভিন্ন পর্যটন স্থান আছে, এই স্থানগুলো সম্পর্কে তাদের স্থানীয় নাম বা তাদের যে ইউনিক বৈশিষ্ট্যগুলো, এগুলো আমরা একটু দেখে যাওয়ার চেষ্টা করব। এরপরে আসি, বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হচ্ছে হালদা নদী। আর এরপরে বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ কোনটি? ভোলা। বিশ্বের বৃহত্তম বদ্বীপ হচ্ছে বাংলাদেশ, আর বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ হচ্ছে ভোলা। এই ক্লাসের শুরুতেও আমরা বলেছি যে বাংলাদেশের দ্বীপ জেলা বলা হয় কিন্তু ভোলাকে। এই বিষয়গুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। এরপরে দেখি, ডেনমার্কের রাজধানী কি? কোপেনহেগেন। এই বিষয়টি নিয়ে আমরা আগেও আলোচনা করেছি যে বিশ্বের বিভিন্ন প্রমিনেন্ট দেশ নিয়ে তাদের রাজধানী এবং তাদের মুদ্রা, এই বিষয়গুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। আমরা একটু পরীক্ষার আগে ভালোভাবে দেখে যাব যে কোন দেশের রাজধানী কি, কোন দেশের মুদ্রা ব্যবস্থা কি, এগুলো যদি আমরা ভালোভাবে মনে রাখতে পারি, আমরা কিন্তু একটি প্রশ্ন কমন পেতে পারি। এরপরে 1952 সালের আগে ভাষা দিবস পালিত হতো কবে? 11 মার্চ। আমরা এখন আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যেটি 21শে ফেব্রুয়ারি পালন করি, 1952 সালের আগ পর্যন্ত এই দিনটি কিন্তু 21শে ফেব্রুয়ারি ছিল না, এই দিনটি ছিল 11 মার্চ। এই বিষয়টা আমরা একটু খেয়াল রাখবো। এরপরে মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট বলা হয় কাকে? সম্রাট অশোক। সম্রাট অশোককে নিয়ে কিন্তু আমরা কথা বলেছি, তার কলিঙ্গ যুদ্ধ দেখে তার মর্মাহত হওয়া, বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন হওয়া, এই বিষয়গুলো।
আমরা যদি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটি এবং ইতিহাস বইটি 9-10 ভালোভাবে পড়ি, তাহলে বাংলাদেশে যে বিভিন্ন সাম্রাজ্য ছিল, মৌর্য যুগ, গুপ্ত যুগ, তারপরে রাজা শশাঙ্ক, উপমহাদেশে যে মুসলিম শাসন ইত্যাদি বিষয় নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা পাবো। শেষ সময়ে আমরা এই বইগুলো রিভিশন দিলেই কিন্তু পরীক্ষায় এই বিষয় থেকে সব প্রশ্ন কমন পাবো। যেহেতু পরীক্ষা আমরা এসএসসির পর দিচ্ছি, তাই প্রশ্ন কিন্তু এসএসসি লেভেলেই হবে। খুব কোনো গভীর কোনো বিষয় থেকে বা খুব কঠিন কোনো বিষয় থেকে কিন্তু প্রশ্ন দিবে না। আমাদের পরীক্ষার হলে মাথা একটু ঠান্ডা রাখতে হবে। আমরা যে বইগুলো পড়েছি সেগুলো থেকেই কিন্তু প্রশ্ন আসবে, হয়তো একটু ঘুরিয়ে পেঁচিয়ে আসতে পারে। সেক্ষেত্রে আমাদের ঠান্ডা মাথায় প্রশ্ন বারবার পড়তে হবে এবং তারপরে অ্যান্সার করতে হবে। এরপর আসে যে সর্বপ্রাচীন সভ্যতা কোনটি। সর্বপ্রাচীন সভ্যতা হচ্ছে মেসোপটেমীয় সভ্যতা। এটি বর্তমান ইরাকে অবস্থিত ছিল। দোজলা এবং ফোরাত, যার বর্তমান নাম টাইগ্রিস এবং ইউফ্রেটিস, এই নদীর তীরে কিন্তু এই সভ্যতাটি প্রতিষ্ঠিত হয়। আচ্ছা, আমাদের এবার স্লাইডের যতগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল আমরা আজকে আলোচনা করতে চেয়েছি সব কিন্তু করে ফেলেছি। এরপরে একটা জিনিস থাকে যে হোলি ক্রস কলেজে সাধারণত দেখা যায় প্রতি বছরই 2 থেকে 3 বা 4-5 মার্কের নীতি এবং নৈতিকতা এই বিষয়টির উপর থেকে কিন্তু কিছু প্রশ্ন করা হয়। যেমন খুব ইন্টারেস্টিং তারা কিন্তু প্রশ্ন দেয়। যেমন একটি প্রশ্ন ছিল যে তোমার বাড়িতে বা একটি ঘরে যদি আগুন লাগে তুমি কাকে বাঁচাবে। অপশানে ছিল একজন বৃদ্ধ নাগরিক, একজন শিশু, তোমার মা, তোমার বোন। এই ধরনের কনফিউজিং প্রশ্ন। আমরা যদি চিন্তা করে দেখি, এগুলোর কিন্তু আসলে সঠিক কোনো উত্তর নাই। তারা কিন্তু তোমার কাছে সঠিক উত্তর আশাও করেন না। এটি সাধারণত দেওয়া হয় যে তোমার মেন্টালিটি চেক করার জন্য, তোমার ভেতরকার নৈতিকতা বা তোমার থট প্রসেসিং কেমন সেটি নিয়ে। যেমন আরও প্রশ্ন দেওয়া থাকে, যে আমাদের বেলায় প্রশ্ন ছিল যে কোনটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোমার মতে। সময়ানুবর্তিতা, সততা, নিষ্ঠা। এখন আমরা যদি চিন্তা করে দেখি প্রতিটি বিষয়ই কিন্তু গুরুত্বপূর্ণ। এখন আমি আমার ব্যক্তিসত্তা থেকে কোনটি বেশি গুরুত্বপূর্ণ মনে হয় এটি কিন্তু তারাই দেখতে চায়। পরীক্ষার হলে গিয়ে এই প্রশ্নগুলো দেখে আমাদের আসলে বিভ্রান্ত হতে হবে না। এটি যেহেতু সঠিক কোনো উত্তর নেই, আমরা আমাদের ব্যক্তিসত্তা থেকে যেটি মনে করি সেটি কিন্তু আমরা দাগাবো। তাহলে আশা করি তোমরা আজকে ক্লাসের সব পড়া বুঝতে পেরেছো। 1 ঘন্টায় তো আসলে সব প্রশ্ন করানো সম্ভব নয়। আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি। আশা করি তোমাদের ক্লাস ভালো লেগেছে। তোমাদের সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা।